হরিহরণ ভাবছিল সে এবার ফিরে যাবে। অনেকদিন তো হলো, কিন্তু গঙ্গামহলের এই অদ্ভুত এবং একই সাথে জটিল সব কর্মকাণ্ডে সে এক ধরনের উত্তেজনাও বোধ করছে। মাঝখানে বার কয়েক বারোহাটি গিয়ে হেমাঙ্গিনী দেবীর সাথে দেখা করেও এসেছে হরিহরণ। আজকাল পুত্র চিন্তার তেমন অস্থির নয় হেমাঙ্গিনী দেবী। এখন তারও দৃঢ় বিশ্বাস যে বিভুই রয়েছে বারোহাটির বাগান বাড়িতেই। এই এতদিনে হরিহরণ একটানা গঙ্গামহলে থেকে যা বুঝল তা হলো গঙ্গামহলের সকল ঘটনাই ভারী রহস্যময়। গাছ থেকে পাতাটি পড়ল, কি চিহিস্বরে ঘোড়া ঠেসা শোনা গেল, কোনো ভৃত্য কাজ করতে করতে উঠোনে হোঁচট খেয়ে পড়ল, এই সকল কিছুরই কোনো না কোনো কার্যকারণ থাকে। কেবল চোখ কান খোলা রেখে দেখে যেতে হয়, খেয়াল করতে হয়। বাদ বাকি বোঝা তাহলে এমনিতেই সহজ হয়ে যায়। এতদিনে সে মোটামুটি সকলের হাঁটার ধরন থেকে কথা বলার ভঙ্গি অবধি রপ্ত করে ফেলেছে। এ মানুষ দেখার অভ্যাস এক আশ্চর্য অভ্যাস। সে অভ্যাস মতোই রোজ রাতে বিশাল উঠোনের একপাশের গোলা ঘরের আড়ালে বসে চারপাশটা দেখে হরিহরণ। অন্ধকারেও কত কিছুতে যে তার চোখ আটকায়, আজও আটকালো। গভীর রাতে হঠাৎ চোরের মতো নিঃশব্দে বিনাবালাদের মহল থেকে বেরিয়ে এলো মুকুন্দ। মুকুন্দ প্রয়াত জমিদার বিষ্ণু নারায়ণের খাস ভৃত্য। বিষ্ণু নারায়ণ বেঁচে থাকতে তার হাঁটাচলা থেকে শুরু করে প্রাতকৃত্য সহ সকল কাজেই মুকুন্দের সাহায্য লাগতো, কারণ শেষের দিকে তিনি শারীরিকভাবে তেমন সক্ষম ছিলেন না। বিষ্ণু নারায়ণের মৃত্যুর পর থেকে ভৃত্য ব্রজগোপালের সাথে মুকুন্দ বিনাবালার মহলে একান্ত ভৃত্য হিসেবে কাজ করছে। এত রাতে সেই মুকুন্দকে পা টিপে টিপে অতি সতর্ক চাহনিতে উঠোনে নেমে আসতে দেখে হরিহরণ তাই কৌতূহলী হয়ে উঠল। হরিহরণকে পুরোপুরি সন্দিগ্ধ করে দিয়ে মুকুন্দ ঢুকে গেল দীপেন্দ্র নারায়ণের মহলে। অবাক ব্যাপার হলো, এত রাতেও দীপেন্দ্র নারায়ণের মহলের মূল দরজা খোলাই ছিল। মুকুন্দ ঢুকতেই তা বন্ধ হয়ে গেল। বিষয়টি হরিহরণের কাছে ভীষণ আশ্চর্যের মনে হলো। দীপেন্দ্র নারায়ণের সাথে মুকুন্দর কি এমন সম্পর্ক যে এই গভীর রাতে সে এমন পা টিপে টিপে দীপেন্দ্র নারায়ণের মহলে প্রবেশ করছে? আরও একটি বিষয় হরিহরণ খেয়াল করেছে। আগের দীপেন্দ্র নারায়ণের সাথে যেন এবারের দীপেন্দ্র নারায়ণের কোনো সম্পর্কই নেই। বহু বছর ধরে গঙ্গা মহলে যাতায়াত না থাকলেও তার আগে মোটামুটি নিয়মিতই আসতো হরিহরণ। ফলে দীপেন্দ্র নারায়ণকে সে আগেও খুব কাছ থেকেই দেখেছে। কিন্তু সেই দীপেন্দ্র নারায়ণের সাথে এই দীপেন্দ্র নারায়ণের কোথায় যেন বিস্তর ফারাক। হরিহরণ গোলাঘরের আড়ালেই দাঁড়িয়ে রইল। সে সিদ্ধান্ত নিয়েছে মুকুন্দ যতক্ষণ অবধি দীপেন্দ্র নারায়ণের মহল থেকে বের না হবে ততক্ষণ অবধি সে সেখানেই এমন ঠায় দাঁড়িয়ে থাকবে। দীপেন্দ্র নারায়ণের সাথে যে মুকুন্দর কোনো একটা গুরুতর ব্যাপার রয়েছে সে বিষয়ে হরিহরণ নিশ্চিত। মুকুন্দ বের হলো প্রায় শেষ রাতের দিকে, কিন্তু সে একা বেরোলো না, তার সাথে বের হলেন দীপেন্দ্র নারায়ণ। তবে হরিহরণ চমকে গেল তৃতীয় ব্যক্তিটিকে দেখে। মুকুন্দ আর দীপেন্দ্র নারায়ণের সাথে তৃতীয় আরো একজন বেরিয়েছেন। মানুষটির মুখে লম্বা করে চাদর টানা, সেই চাদরের ফাঁক গলে দোতলার কোনো এক লণ্ঠনের এক চিলতে আলো এসে পড়ল মানুষটার মুখে। সে এক চিলতে আলোয় মানুষটাকে দেখে হরিহরণ ভারী অবাক হলো। মানুষটি হলেন ব্রাহ্মণ দিবাকর চাটুর্যে। কিন্তু দিবাকর চাটুর্যে এত রাতে এখানে কেন? হরিহরণ জানে বিনাবালার সকল কর্মকাণ্ডের খুবই শক্তিশালী দুই অস্ত্র এই দিবাকর চাটুর্যে আর গৌরাঙ্গ বাড়ুজ্যে। প্রভাবশালী এই দুই ব্রাহ্মণ বিনাবালার স্বার্থ চরিতার্থ করতে তাদের নানান প্রভাব অন্যায়ভাবে ব্যবহার করে চলেছেন। তারা বিনাবালার খুব বিশ্বস্ত। তাহলে এত রাতে এমন লুকিয়ে চুরিয়ে দীপেন্দ্র নারায়ণের মহলে কি করছেন দিবাকর চাটুর্যে? হরিহরণ নতুন আবিষ্কারের নেশায় রুদ্ধশ্বাস উত্তেজনা নিয়ে স্থির দাঁড়িয়ে রইল। দিবাকর চাটুর্যে চাদরখানা টেনে তার মুখ আরো ঢেকে দিলেন। এখন আর তাকে দেখে বোঝার উপায় নেই তিনি কে। দীপেন্দ্র নারায়ণ মুকুন্দকে নিয়ে অতি সতর্ক ভঙ্গিতে গঙ্গামহলের পেছনের দিকে ছোট ফটকখানার দিকে এগিয়ে গেলেন। তারপর দিবাকর চাটুর্যেকে সেই ফটক খুলে দিলেন। দিবাকর চাটুর্যে ফটক বলে
অন্ধকারে অদৃশ্য হয়ে গেলেন। দীপেন্দ্র নারায়ণের যাওয়ার দিনক্ষণ প্রায় ঘনিয়ে এসেছে। শেষ মুহূর্তে এসে তিনি বীণাবালাকে বললেন মুকুন্দকেও তিনি সাথে করে নিয়ে যেতে চান। যেহেতু দীর্ঘ সময়ের জন্য তিনি এবার যাচ্ছেন, সেহেতু তার মহল থেকে কিছু প্রয়োজনীয় জিনিসপত্র নিয়ে যেতে চাচ্ছেন সাথে করে। সাহায্যের জন্য মাঝিমাল্লারা থাকলেও মুকুন্দ থাকলে খানিক সুবিধা হবে। বীণাবালা অবশ্য এতে আপত্তির কিছু দেখলেন না। তাছাড়া সামান্য এক ভৃত্যের বিষয়ে দীপেন্দ্র নারায়ণের সামনে আপত্তি দেখানো গঙ্গামহলের যে কারোর জন্যই ধৃষ্টতা। দীপেন্দ্র নারায়ণ যে বিনয় করে অনুমতি চেয়েছেন, এতেই বীণাবালা সন্তুষ্ট। সেদিন গরম পড়েছে বেশ। ত্যক্ত হরিহরণ দুপুরে গঙ্গাবতীর ঘাটে গিয়ে দাঁড়ালো। আজ দীর্ঘ সময় জলের ভেতর গলা অবধি ডুবিয়ে বসে থাকবে সে। কিন্তু ঘাটে বাঁধা দীপেন্দ্র নারায়ণের বজরাখানাতে মাঝিমাল্লাদের সরব উপস্থিতি দেখে হরিহরণের কৌতূহল হলো। দীপেন্দ্র নারায়ণকে তাহলে আজই যাত্রা করছেন? গঙ্গাবতীতে ঝিরিঝিরি হাওয়া বইছে, সাথে মৃদু ঢেউ। এতক্ষণে যেন তার শরীরে গরম সয়ে আসছে, ভারী আরাম লাগছে হরিহরণের। ঘাটের সাথেই যে ঝোপ আর গাছের ছায়া, সেখানে গিয়ে গা এলিয়ে বসে পড়ল সে। এখানে বসে বজরাখানাতেও নজর রাখা যাবে। বেশিক্ষণ হয়নি হরিহরণ বসেছে। এই মুহূর্তে হঠাৎ সে মুকুন্দকে দেখল। মুকুন্দর হাতে কি সব জিনিসপত্র। ঘাটে ভেড়ানো বজরাখানাতে সে সেসব ওঠালো। ব্যস্ত মুকুন্দ হরিহরণকে খেয়াল করেনি। অবশ্য হরিহরণ যেখানে বসেছে, ঘাট থেকে কারো সেখানে খেয়াল করার কথাও নয়। মুকুন্দ বজরা থেকে নেমে ঘাটে এসে দাঁড়াতেই দেখা গেল দীপেন্দ্র নারায়ণও এসেছেন। দীপেন্দ্র নারায়ণ মুকুন্দকে বললেন, বজরার কি খবর মুকুন্দ? মুকুন্দ ঘাড় নেড়ে বলল, আজ্ঞে কর্তা, আপনার কথা মতনই সকল ব্যবস্থা করা হয়েছে। দীপেন্দ্র নারায়ণ বললেন, মাঝি মাল্লাদের একটু জোয়ান দেখে নিস মুকুন্দ। মুকুন্দ বলল, আজ্ঞে কর্তা, সে নিয়ে আপনি ভাববেন না। দীপেন্দ্র নারায়ণ খানিক গলা নামিয়ে বললেন, আর ওই যে বলেছিলাম, সাথে তাগড়া দেখে কয়েকজন রাখিস, যারা দরকারে বর্ষা বল্লমও ছুটতে পারে। বলা যায় না অত দূরের পথ, কোন দিক দিয়ে কোন বিপদ ঘটে যায়। মুকুন্দ বলল, আপনি চিন্তা করবেন না কর্তা, সব ব্যবস্থা হয়ে যাবে। দীপেন্দ্র নারায়ণ বললেন, তা বাদ বাকি আর সকল ঠিক তো? মুকুন্দ বলল, সব ব্যবস্থা হয়ে আছে কর্তা, আপনি ভাববেন না। দীপেন্দ্র নারায়ণ এবার হাসলেন, বললেন, ব্যবস্থা তো হবেই রে মুকুন্দ। আমার ব্যবস্থা মানেই যে তোরও ব্যবস্থা। মুকুন্দ বিগলিত গলায় বলল, সকলই আপনার দয়া কর্তা, এ জগতে আপনিই আমার মা, আপনিই আমার বাবা। দীপেন্দ্র নারায়ণ আবার হাসলেন। হরিহরণ ঝোপের আড়ালে বসে এই দুজনের কথাবার্তার কিছুই বুঝল না। মাঝিমাল্লা তো সব বজরাতেই আছে, তাহলে আরো মাঝিমাল্লার দরকারই বা কি? আর কিসের জন্য এত ব্যবস্থা, লুকোছাপা আয়োজন? হরিহরণ গঙ্গামহলে ফিরেও স্বস্তি পাচ্ছিল না। কি এমন কাজ যে এত সতর্কতার সাথে এত পরিকল্পনা করে করতে হচ্ছে? দুপুর গড়িয়ে বিকেল হলো, বিকেল গড়িয়ে সন্ধ্যা। হরিহরণের অস্থিরতা ক্রমশই বাড়তে লাগলো, কিন্তু কি করবে সেটি সে বুঝতে পারছিল না। সন্ধ্যের মুখে দীপেন্দ্র নারায়ণ এলেন দেবেন্দ্র নারায়ণের মহলে। তিনি আর খানিক পরেই তার শ্বশুরালয়ের উদ্দেশ্যে যাত্রা শুরু করবেন। দিনভর প্রবল রোদ আর গরমের কারণেই রাতে যাত্রা করবেন বলে জানালেন। যাত্রার আগে দেবেন্দ্র নারায়ণের সাথে দেখা করতে এসেছেন। হরিহরণের সামনে বসেই দেবেন্দ্র নারায়ণের সাথে কথা হচ্ছিল, নানান কথা। সকলই মন দিয়ে হরিহরণ শুনছিল, কিন্তু তার চিন্তায় রয়েছে দীপেন্দ্র নারায়ণের সাথে মুকুন্দর কথোপকথন। কিছু একটা করতে চাইছে সে, কিন্তু কোনো বুদ্ধি আসছে না মাথায়। আচমকা হরিহরণের মনে হলো তার কিছু একটা করা উচিত। হুট করে সুযোগটা চলে এসেছে, এই সুযোগ আর হারানো যায় না। তাকে যে কোনো উপায়েই হোক দীপেন্দ্র নারায়ণের বজরায় উঠতে হবে। সবচেয়ে ভালো হয় বজরা গঙ্গামহলের ঘাট ছেড়ে যাওয়ার পরও বজরায় থাকতে পারলে, তাহলে আসল ঘটনা বোঝা যেত। কিন্তু সেটি প্রায় অসম্ভব কাজ। এই মুহূর্তে দীপেন্দ্র নারায়ণের বজরায় সে কি করে উঠবে?
তারপরও ফলাফল পুরোপুরি ভাগ্যের উপর ছেড়ে দিয়ে হরিহরণ একটা শেষ চেষ্টা করলো। সে দেবেন্দ্র নারায়ণকে বলল, আগে কর্তা, একখানা জরুরি কথা। দেবেন্দ্র নারায়ণ আজকাল হরিহরণের উপর খুব নির্ভরশীল হয়ে পড়েছেন। তিনি বললেন, কি জরুরি কথা হরিহরণ? হরিহরণ সাথে সাথে একখানা গল্প বানিয়ে ফেলল। সে বলল, বারোহাটিতে আমার বাড়ির সামনের রাস্তায় এক থুতথুড়ে ভিখারি বুড়ি অচেতন হয়ে পড়েছিল দিন কয়েক আগে। তা সে বুড়ির গায়ে কি ভয়াবহ জ্বর, থরথর করে কাঁপছিল। আমার তো তিন কুলে কেউ নেই, বড় মায়া হলো বুড়িটাকে দেখে। মা নেই, বাবা নেই, অনাথ মানুষ আমি। বুকের ভেতর কেমন যে করে উঠল। মানুষটাকে নিয়ে যত্নআত্তি করে সারিয়ে তুললাম। সমস্যা হলো, এখন সে আর যাবে না। আমিও ভাবলাম ভালোই হলো, একা থাকি, তার চেয়ে বরং মানুষটাও থাকুক। নিজের মা থাকলেও তো তাকে দেখতাম। দেবেন্দ্র নারায়ণ হরিহরণকে মাঝপথে থামিয়ে দিয়ে বললেন, তাই এই গল্প এই অসময়ে কেন হরিহরণ? আর তোমার তো দেখি ভারী দয়ার শরীর। হরিহরণ বলল, কসুর নেবেন না কর্তা। সেই বুড়িকে সেই যে রেখে এসেছি, মাঝখানে বার দুই গেলেও এবার শেষ গিয়েছিলাম বহু আগে, তার কথা ভুলেই গিয়েছিলাম। তা সে কি না খেয়ে আছে না মরে গেছে ভেবে আজ সকাল থেকেই মনটা কেমন করছিল। দেবেন্দ্র নারায়ণ অন্য সময় হলে কি বলতেন কে জানে, কিন্তু এই মুহূর্তে বললেন, তা সে তো বড় দুশ্চিন্তার কাজই করেছ হে হরিহরণ বন্যিক। যা পুণ্য রোজগার করেছিলে তা তো সকলেই এবার হারাতে বসেছ দেখছি। এক কাজ করো, এক্ষুনি রওনা দিয়ে যাও। ভোরের আগেই পৌঁছে যাবে বারোহাটি। অবশ্য যা গরম পড়েছে তাতে অত পথ হেঁটে যাওয়া সহজ কথা নয়। হরিহরণ এই সুযোগেই ছিল। সে চট করে বলল, আগে কর্তা, গরমটা যা পড়েছে তা অবশ্য ঠিকই বলেছেন। এই অবধি বলেই সে দীপেন্দ্র নারায়ণের দিকে তাকালো। তারপর প্রবল দ্বিধা আর সংশয়ের ভঙ্গিতে বলল, ছোটবাবু তো খানিক বাদেই রওনা দিচ্ছেন, আর আপনার যাত্রাপথে তো বিরামপুর পড়বেই। যদি আমায় সেখানে একটু নামিয়ে দিতেন বড় উপকার হতো। হরিহরণ কথা শেষ করতে পারল না। তার আগেই দেবেন্দ্র নারায়ণ বলে উঠলেন, হ্যাঁ হ্যাঁ, ভালো কথা বলেছ তো বন্যিক। এই জন্যই তো বলি, তোমার বুদ্ধি শুদ্ধি বেশ পাকা হরিহরণ। তা দীপেন্দ্র, তুই যাওয়ার পথে হরিহরণ বন্যিককে বিরামপুর নামিয়ে দিয়ে যাস। দীপেন্দ্র নারায়ণ আর কিছু বলার সুযোগ পেলেন না। তার আগেই হরিহরণ বলল, আগে কর্তা, আমি তাহলে নিচ থেকে কিছু গোছগাছ করে আসি। দীপেন্দ্র নারায়ণ হতভম্ব হয়ে বসে রইলেন। দেবেন্দ্র নারায়ণের সাথে তার আর বিশেষ কোনো কথাও এগোলো না। খানিক আগের ঘটনায় তিনি পুরোপুরি হতচকিত হয়ে গেছেন, কিন্তু এখন কোনো অজুহাতে তিনি হরিহরণকে বারণ করবেন তাও তিনি খুঁজে পেলেন না। দীপেন্দ্র নারায়ণের বজরা ছাড়ল সন্ধ্যার খানিক পর। হরিহরণ জড়সড় হয়ে বসে আছে বজরার ছাদের এক কোণে। গঙ্গাবতীতে ঢেউ হচ্ছে খুব, সেই ঢেউয়ে বজরা দুলছে। দীপেন্দ্র নারায়ণ মনে মনে প্রচন্ড ক্ষিপ্ত, কিন্তু সেটি প্রকাশ করার কারণও খুঁজে পাচ্ছেন না। হরিহরণ এর মধ্যেই সুযোগ বুঝে বজরার ভেতর যতটা সম্ভব উকিঝুঁকি মেরেছে, কিন্তু সন্দেহজনক কিছুই তার চোখে পড়েনি। সে ভেবেছিল দিবাকর চাটুর্যে হয়তো বজরাতেই থাকবেন, কিন্তু যতটুকু দেখতে পেরেছে তাতে দিবাকর চাটুর্যকে তার চোখে পড়েনি। এমনকি দুপুরে পালোয়ানদের মতন শক্তিশালী মাঝি মাল্লাদের কথা যে শুনেছিল তার কিছুই তার চোখে পড়েনি। তবে দীপেন্দ্র নারায়ণের অস্থির ভঙ্গি আর বারবার নিচু স্বরে মুকুন্দর সাথে কথা বলা দেখেই হরিহরণ অনুমান করতে পারছিল যে কোনো কিছুর অপেক্ষায় বিচলিত হয়ে আছেন তিনি। হরিহরণ মনে মনে ভগবানকে খুব ডাকছিল, যাতে বিরামপুর অবধি পৌঁছাবার আগেই কিছু ঘটে, যাতে সে কিছুটা হলেও জানতে পারে আসল ঘটনা কি। কিন্তু হরিহরণের ভাগ্য খারাপ। বিরামপুরে পৌঁছাবার বহু আগেই জংলা মতো এক জায়গা দেখে তাকে নামিয়ে দেয়া হলো। দীপেন্দ্র নারায়ণ তাকে সরাসরি কিছু না বললেও মুকুন্দ এসে বলল, হরিহরণ বন্যিক, একটু কষ্ট করতে হবে যে। হরিহরণ বলল, কি? মুকুন্দ বলল, কর্তাবাবু বললেন নদীতে ভাটার টান লেগেছে, বাতাসও পড়ে যাচ্ছে। এখন পাল ছাড়া জলের উল্টো দিকে এই বজরা বেয়ে নিয়ে গেলে মাঝিদের বেশ কসরত হবে। কাল সারাদিন আর পরিশ্রম করতে পারবে না তারা।
তাই বজরা এখন এই পথে না গিয়ে দক্ষিণ দিকের সরু এক খালে ঢুকবে। তা ও পথে গেলে তো আর বিরামপুর পড়বে না, তুমি বরং এখানেই নেমে যাও, খানিক সোজা হাঁটলেই রাস্তা একখানা পেয়ে যাবে। হরিহরণ কিছু বলল না, সে জানে আর কিছু বলে লাভও নেই। সে দ্বির উক্তি না করে বজরা থেকে নেমে গেল। কিন্তু এখানে গঙ্গাবতীর তীর জুড়ে ঘন ঝোপঝাড়, জঙ্গল, এসব পেরিয়ে এই অন্ধকারে মূল রাস্তা খুঁজে পাওয়া সত্যিকার অর্থেই ভারী কঠিন। হরিহরণ মনে মনে খুব হতাশ বোধ করছে। শেষ অবধি এত চেষ্টার পুরোটাই নিষ্ফল হলো। সে হতাশ দৃষ্টিতে তাকিয়ে রইল ক্রমশই দূরে সরে যেতে থাকা বজরাখানার দিকে। অন্ধকারেও বজরাখানার লণ্ঠনের আলো দেখে মনে হচ্ছে জলের ভেতর একখানা আলোর মিছিল ধীরে এগিয়ে যাচ্ছে। হরিহরণ প্রবল হতাশা নিয়ে সেই আলোর দিকে তাকিয়ে রইল। ঘন ঝোপের ভেতর থেকে বের হবার পথ খুঁজতে গিয়ে হরিহরণের হঠাৎ মনে হলো সে চাইলে দূর থেকেও তো বজরাটাকে যতটা সম্ভব অনুসরণ করতে পারে, কারণ সে জানে মুকুন্দ তাকে মিথ্যে কথা বলে বজরা থেকে নামিয়েছে। বজরা মূল গঙ্গাবতী ছেড়ে আশেপাশে কোথাও ঢুকবে না, আর এই অন্ধকারে বহু দূর থেকেও বজরার আলো দেখে বজরাটাকে অনুসরণ করা যাবে। হরিহরণ নদীর তীর ধরেই হাঁটতে শুরু করলো। অবশ্য বেশিক্ষণ তাকে হাঁটতেও হলো না। বজরাখানা ধীরে ধীরে তীরের দিকেই সরে আসছে। একটা সময় গঙ্গাবতীর প্রায় পাড় ঘেঁষেই খুব ধীরে সামনে এগোতে লাগলো বজরাখানা। হরিহরণও বজরার আলো লক্ষ্য রেখে এগোতে লাগলো। আরো খানিক এগোতেই বটতলার শ্মশান ঘাট চোখে পড়লো হরিহরণের। এককালে এই শ্মশান ঘাটে মরা পোড়ানো হলেও এখন আর পোড়ানো হয় না। লোকমুখে শ্মশান ঘাট নিয়ে নানান ভৌতিক গল্পগাথা শুনেছে হরিহরণ। পরিত্যক্ত শ্মশানের চারপাশ জুড়ে তাই ঘন জঙ্গল, সাপখোপের আস্তানা, ভুলেও কেউ আর এ মুখ হয় না। হরিহরণ অবাক হয়ে লক্ষ্য করলো বজরাখানা সেই শ্মশান ঘাট ঘেঁষেই ভিড়ল। ভারী বিস্মিত হলো হরিহরণ। এই কদিনে কিছুদিন পরপরই কিসব অদ্ভুত ঘটনা ঘটছে, যার কিছুই সে বুঝতে পারছে না, বারবার চমকে যাচ্ছে। শ্মশান ঘাটের খানিক দূরত্বে একখানা মস্ত পাকুড় গাছের আড়ালে দাঁড়িয়ে রইল সে। তার চোখে তীক্ষ্ণ দৃষ্টি। শ্মশান ঘাটে সম্ভবত কোনো মরা পোড়ানো হচ্ছে, কিন্তু এই পরিত্যক্ত জংলা শ্মশান ঘাটে এতদিন পর আবার মরা পোড়ানো হচ্ছে দেখে অস্বস্তি লাগতে লাগলো হরিহরণের। সেখানে মানুষের জটলা, বড় বড় মশাল জ্বলছে। হরিহরণ অবাক হয়ে দেখল ভেড়ানো বজরা থেকে দীপেন্দ্র নারায়ণ নেমে আসছেন, এবং সেখানে কোনো মরা পোড়ানো হচ্ছে না। এমনিতেই কতগুলো মানুষ জটলা পাকিয়েছিল। দীপেন্দ্র নারায়ণ বজরা থেকে নেমে আসতেই মানুষগুলো শান্ত হলো। তিনি সকলকে কাছে ডেকে নিলেন। তারপর দীর্ঘ সময় ধরে কিছু একটা বললেন, কিন্তু হরিহরণ এত দূর থেকে তা শুনতে পেল না। হরিহরণের পায়ের কাছে কোমর অবধি লম্বা ঘাস। হরিহরণ সেই ঘাসের ভেতর বসে হামাগুড়ি দিয়ে সামনে এগোতে লাগলো। ঝুঁকি হয়ে যাচ্ছে জেনেও যতটা সম্ভব মানুষগুলোর কাছাকাছি পৌঁছে থামলো সে। দীপেন্দ্র নারায়ণের কথা এখন স্পষ্ট শোনা যাচ্ছে। দীপেন্দ্র নারায়ণ বললেন, আমাদের যাত্রাপথ দীর্ঘ। বজ্রাযোগে 10 থেকে 15 দিন লেগে যাবে। তবে জোয়ার ভাটা আর অনুকূল হাওয়ার উপরও অনেক কিছু নির্ভর করছে। তার সামনের মানুষগুলোকে এতক্ষণে দেখলো হরিহরণ। পালোয়ানের মতন শরীর প্রত্যেকের, বুক টান টান করে দাঁড়িয়ে আছে প্রত্যেকেই। এদের কথাই তাহলে দুপুরে বলেছিল মুকুন্দ। কিন্তু এদের কাজ কি? এরা কি দীপেন্দ্র নারায়ণের এই দীর্ঘ যাত্রাকে নিরাপদ করতে এসেছে? কিন্তু কি এমন মূল্যবান জিনিস দীপেন্দ্র নারায়ণ তার শ্বশুরালয়ের উদ্দেশ্যে বয়ে নিয়ে যাচ্ছেন যে তাকে এমন বিশাল সৈন্য সামন্ত নিয়ে যেতে হচ্ছে? হরিহরণ কিছুই বুঝতে পারছে না। তবে তার চমকানোর আরো বাকি ছিল। দীপেন্দ্র নারায়ণের সামনের মানুষের জটলা থেকে কথা বলে উঠল ব্রাহ্মণ দিবাকর চাটুর্যে। হরিহরণ যেখানে দাঁড়িয়ে আছে সেখান থেকে এতক্ষণ দিবাকর চাটুর্যের মুখ দেখা যাচ্ছিল না, কিন্তু কথা বলতে গিয়ে তিনি খানিক ঘুরতেই তার মুখ দেখতে পেল হরিহরণ। দিবাকর চাটুর্যের চারপাশের লোকজন থেকে দীপেন্দ্র নারায়ণকে আলাদা করে সরিয়ে নিয়ে এলেন। তারা হাঁটতে হাঁটতে চলে এলেন হরিহরণ যেখানে লুকিয়ে আছে তার একদম কাছাকাছি।
তাদের দুজনের নিঃশ্বাসের শব্দ অবধি হরিহরণ শুনতে পাচ্ছে। দিবাকর চাটুর্যের চাপা গলায় দীপেন্দ্র নারায়ণকে বললেন, আপনি বড় বেশি সতর্ক ছোটবাবু, কাউকে বিশ্বাস করেন না। ওই জিনিসের জন্য অত খাটলাম, কতবার এই যজ্ঞ সে যজ্ঞের নাম করে জমিদার কর্তার মহল আপনার জন্য ফাঁকা করে দিলাম, কত সময় ধরে কত কাটলাম, মানি সবকিছু আপনার বুদ্ধিতেই হয়েছে। তার ঝুঁকি তো আমিও কিছু কম নিইনি, কিন্তু গঙ্গামহল থেকে জিনিসগুলো বের করার পর তার টিকিটির খবর অবধিও আর জানালেন না। দীপেন্দ্র নারায়ণ হাসলেন, বললেন, গত রাতে গঙ্গামহলেই তো আপনাকে বললাম সকলেই এখানে রয়েছে, তা এখানে খুঁজে পাননি? দিবাকর চাটুর্য এবার খানিক অসহিষ্ণু গলায় বললেন, খুঁজে যে পাবো না সে জানতাম, তেমন হলে তো আর আপনি বলতেন না। তারপরও তন্ন তন্ন করে খুঁজেছি, এখানে কোথাও তো কিছু নেই। দীপেন্দ্র নারায়ণ বললেন, অস্থির হবেন না, আপনার ভাগের অংশ আপনি ঠিকঠাক বুঝে পাবেন, অপেক্ষা করুন, এইখানেই সব রয়েছে। আর গত রাতে আপনাকে যেমন লোক জোগাড় করতে বলেছিলাম, আপনি তেমন লোকই জোগাড় করেছেন দেখে খুশি হয়েছি। এদের আমার পছন্দ হয়েছে। এই কাজের জন্য আপনার ভাগের বাইরেও আপনি আলাদা ইনাম পাবেন, কারণ এরা না হলে সিন্দুকগুলো তোলা যাবে না। দিবাকর চাটুর্য এবার ভারী আশ্চর্য হলেন, বললেন, আপনি সিন্দুক কোথায় পেলেন? গঙ্গামহল থেকে তো সিন্দুক সহ কিছুই আনা হয়নি, অতগুলো মাস ধরে ধীরে ধীরে সব সরানো হলো। দীপেন্দ্র নারায়ণ বললেন, এ জিনিসের বিপদ কখনো বুঝেছেন? এই জিনিস আপনি কোথায় রাখবেন, কার কাছে রাখবেন? আর এসব চেনা জানা 5 জনকে জানানোর বিষয়ও না, সিন্দুক ছাড়া রাখার জিনিসও নয়। আমি 3খানা মস্ত সিন্দুকই বানিয়ে রেখেছিলাম। দিবাকর চাটুর্যের আর তর্সই ছিল না। তিনি বললেন, তা অত বড় সিন্দুকগুলো এখানে কোথায় রেখেছেন? দীপেন্দ্র নারায়ণ মুকুন্দকে ডেকে কিছু একটা ইশারা করলেন। দীপেন্দ্র নারায়ণের ইশারা পেয়ে মুকুন্দ তড়িঘড়ি বজরার ভেতর ঢুকে গেল। কিছুক্ষণ বাদ এসে বজরার ভেতর থেকে আবার বেরিয়েও এলো। তার সাথে আরো একজন ভৃত্য। তাদের দুজনের হাতেই 2খানা মস্ত চটের থলে, থলের ভেতর বিশালকার অজগরের মতন মস্ত রশ্মি। সেই রশ্মি দেখেই উপস্থিত সকলেই অবাক দৃষ্টিতে তাকিয়ে রইল। দীপেন্দ্র নারায়ণ গঙ্গাবতীর জলের উপর শ্মশান ঘাটের গা ঘেঁষে লণ্ঠনের আলো জেলে দিতে বললেন। মুকুন্দ তার সাথের ভৃত্য সহ শ্মশানের গা ঘেঁষে জলের ভেতর নামলো। 2খানা মস্ত রশ্মি নিয়ে তারা ডুবে গেল সেই জলের ভেতর। ডাঙায় দাঁড়ানো বাদ বাকি সকলে রুদ্ধশ্বাস উত্তেজনা নিয়ে তাকিয়ে রইল জলে। জলের ডুব দেয়া জায়গাটুকু জুড়ে এখনো মৃদু কম্পন। কিছুক্ষণ বাদে জলের নিচ থেকে উঠে এলো মুকুন্দ। বুক ভরে দম নিয়ে সে আবার ডুব দিল। এইভাবে তার সাথের ভৃত্যটিও। তাদের দুজনের হাতেই ধরা রয়েছে সেই মস্ত রশ্মির প্রান্ত। তারা দুজনেই চেষ্টা করছে জলের ভেতর কিছুর সাথে এই বিশালাকায় রশ্মির প্রান্তগুলো বেঁধে দিতে। বার কয়েকের চেষ্টায় অবশেষে তারা সফল হলো। মুকুন্দ আর তার সাথে ভৃত্যটি রশির অন্য প্রান্ত হাতে নিয়ে জল থেকে উঠে আসলো। দীপেন্দ্র নারায়ণ আবার দূরে দাঁড়িয়ে থাকা লোকগুলোকে ইশারা করলেন রশির প্রান্ত ধরে টেনে তুলতে। সবল বাহুর ভীম দর্শন মানুষগুলো সর্বশক্তিতে 2খানা রশির প্রান্ত ধরে টানতে লাগলো। কিন্তু রশি 2খানার অপর প্রান্তে বাঁধা বস্তুটি যে প্রচন্ড রকমের ওজনদার, তা তাদের প্রবল কসরত দেখেই অনুমান করা যাচ্ছিল। অনেক চেষ্টায় অবশেষে জলের ভেতর থেকে দৈত্যাকায় ভারী বস্তুটি উঠে এলো। বস্তুটি বিরাট আকারের এক লোহার সিন্দুক। দড়ি ধরে টেনেই সিন্দুকটিকে বজরায় উঠানো হলো। তারপর সিন্দুক থেকে দড়ির প্রান্তগুলো খুলে নিয়ে নিয়ে মুকুন্দ আর তার সাথের ভৃত্যটি আবার নেমে গেল জলে। তারপর দড়ি বেঁধে আগের মতোই টেনে উপরে উঠানো হলো বাকি 2খানা সিন্দুকও। এ যেন অবিশ্বাস্য কোনো কল্পগল্প। পুরো ঘটনা দেখে হরিহরণ রীতিমতো বাকরুদ্ধ হয়ে রইল। তার চোখের সামনে ঘটে চলা এই একের পর এক অবিশ্বাস্য ঘটনাগুলো তার কল্পনা আর বাস্তবের বিভাজন যেন ক্রমশই মুছে দিচ্ছে। কি অদ্ভুত অকল্পনীয় সব ঘটনাই না ঘটে চলেছে তার চোখের সামনে।